আমাদের A1 থেকে এত দূর পর্যন্ত আসার যে জার্নি, ওর থেকে A1 পর্যন্ত যাওয়ার জার্নিটা আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা যেভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেভাবে PMGC হচ্ছে অ্যাকচুয়ালি পাবজি মোবাইলের একটা ওয়ার্ল্ড কাপের মতো। পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ডের বেস্ট টিমসরা একটা জায়গায় কম্পিট করে। আমাদের যদি সেখানে আবার কম্পিট করতে হয়, আমাদের নিজেদের বেস্টটুকু দিতে হবে। ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল টুর্নামেন্টে ভালো করার, আমরা সারাদিন গেম খেলতাম। তো এখন প্লেয়ারদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে আরে আমি তো কম্পিটিটিভ ম্যাচে জয়েন করতেছি, আমি কেন ক্লাসিক খেলবো? ভাই তুমি যদি ক্লাসিকই না খেলো, তুমি যদি মেইন ম্যাচের বাইরে টাইমই না দাও, তাহলে তুমি ইমপ্রুভ করবাটা কোন জায়গার থেকে? আমাদের ফোন তো চলতোই না, আমরা জর্জ বলে নামলে কন্টেনার রেন্ডার হইতো না, মানে খুবই বাজে অবস্থা। বাট আমরা খেলতাম, আমরা এনজয় করতাম। তুমি হয়তো বা সারা জীবন গেমটাতে ডমিনেট করতে পারবে না, বাট দের ইজ এ ট্যালেন্ট, সেটা হচ্ছে তুমি সারা জীবন মানুষকে এন্টারটেইন করতে পারবে। অনেকেই মানুষ ভাবে A1 আমি ভাঙছি, ভাই তো A1 আমি ভাঙি নেই। হোয়াটস আপ গেমার্স, ওয়েলকাম টু দ্য আলটিমেট গেমিং আড্ডা, নেক্সট লেভেল গেমিং উইথ এয়ারটেল। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ই স্পোর্টস অ্যাথলেট, যে বাংলাদেশকে মাল্টিপল টাইম ইন্টারন্যাশনাল স্টেজে রিপ্রেজেন্ট করেছে। দুবাইয়ে গেছে, নেপালে গেছে, এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো সাউথ এশিয়ান ই স্পোর্টস ইন্ডাস্ট্রিতে একজন স্টার। ইজ নান আদার দেন নাওমান ওরফে দান্তে। হ্যালো। সো দান্তে, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। আজকে তোমার একটা সিক্রেট রিভিল করো। তুমি তো গেম খেলো, ই স্পোর্টস প্লেয়ার, মাসে কয় টাকা কামাও গেম খেলে? এইভাবে তো আসলে শিওর বলা যায় না, যে আসলে আমি তো আসলে বলবো না, সিক্রেট রিভিলটা তো আমি করবো না কত টাকা কামাই। Range, বাট give আমি me a যদি range. অ্যাপ্রক্সলি বলি, তাহলে আমি বলবো যে 50 to 80 এর মধ্যে একটা অ্যামাউন্ট। 50 to 80 কে গেম খেলে? গেম খেলে। ওকে, সো একদম স্টার্টিংয়ে যাই। স্টার্ট কিভাবে করছিলা? স্টার্ট তো হয়েছে অবভিয়াসলি অ্যাজ এ ক্লাসিক প্লেয়ার, অ্যাজ এ ফান খেলতাম। আমি একটা ফোন কিনছি আব্বুর থেকে, মানে আব্বুর সাথে একটু কথাবার্তা বলে একটা ফোন কিনছি জাস্ট ফর ফেসবুক। তো তখন অ্যাকচুয়ালি আমার গেমিংয়ের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমি ছিলাম একটা বিলিয়ার্ড প্লেয়ার, ইফ ইউ নো বিলিয়ার্ড, পুল খেলে অনেকে। হ্যাঁ, তো আমি আসলে মোটামুটি ভালোই পুল খেলতাম, খারাপ বলবো না। বাট তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিল কলেজের, ওরা করতো কি আমার ফোনটা নিয়ে পাবজি খেলতো। তো ওইখান থেকে ওরা তো ডাউনলোড করে রাখতো, খেলতো, তো ওখান থেকে আমারও খেলা শুরু। তো অ্যাজ এ ক্লাসিক প্লেয়ার কেউ খেলতে নিত না, তখন তো একবারে খেলা বুঝতাম না কিছু না। বাট তখন কি হইতো, মানে একটা জিনিস যে মানে একটা আগ্রহ কাজ করতো, যে জিনিসটা পারি না, ওরা কি এমন করে যে ওরা আমার থেকে বেটার। তো তখন করলাম কি, মানে একটা জিনিস হচ্ছে ক্লাসিক খেলতে 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 এভাবে অ্যাকচুয়ালি একটা সময় যে মনে হলো যে না, এখন একটু কম্পিটিটিভে ট্রাই করে দেখি। ওইভাবে কম্পিটিটিভে ঢুকলাম অ্যাজ এ ফান। বাট ওখান থেকে যখন সাকসেস আসা শুরু করলো, তখন ভাবলাম ওয়াই নট। তোমার ফার্স্ট টিম কোনটা ছিল স্পোর্টসে? আমার ফার্স্ট টিম ছিল, যদি আমি বলি তাহলে আমার যতটুকু মনে পড়ে, এক্সিস অফ এম্পায়ার্স নামে একটা টিম ছিল। তো ওই টিমের থেকে আমার শুরু হয় কম্পিটিটিভ। ওই জায়গা থেকে তুমি A1 স্পোর্টসে কিভাবে আসলা? A1 স্পোর্টসে আসার কাহিনী আসলে অনেক লং। মানে সবাই আসলে তো আমাদেরকে চেনে অ্যাজ এ A1 হিসাবেই, যখন আমরা A1 এ জয়েন করছি তারপরের থেকে। বাট আসলে আমাদের A1 থেকে এত দূর পর্যন্ত আসার যে জার্নি, ওর থেকে A1 পর্যন্ত যাওয়ার জার্নিটা আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট। বিকজ এক্সিস অফ এম্পায়ার্স থেকে তখন আমরা জয়েন করলাম হচ্ছে টাইটানের। তখন আমাদের লাইন আপ ছিল আমি, সিনিস্টার, স্ট্রেঞ্জার নামের একটা ছেলে ছিল, ফারদিন, এরপরে তাকরিম ছিল না আমাদের সাথে আরেকটা ছিল মনে হয় এজেন্ট নাম। তো আমরা একটা লাইন আপ বানাই ওখানে। তো লাইন আপটা বানানোর পরে আমরা ওখানে PMCOতে খেলি। বাট PMCOতে আমরা যখন নামটা দিই, তখন আমরা দিই নামটা A1 স্পোর্টস। তো তখন হচ্ছে সিনিস্টারের সাথে হচ্ছে আরাফাত ভাইয়ের কথা হয়। তো ওখান থেকে আসলে A1 এর যাত্রা শুরু। তারপরের থেকে তো A1 স্টিল গোয়িং অন। এইখানে একটা কনফিউশন ক্লিয়ার করার ব্যাপার আছে সবারই, সেটা হচ্ছে A1 স্পোর্টস এই নামটা কে দিল? A1 স্পোর্টস নামটা কে দিল অ্যাকচুয়ালি এটা আমি শিওর বলতে পারবো না, মানে এটা আমার অনেস্ট অপশন না। বাট এটা অবভিয়াসলি সিনিস্টার বা আমার নাম দেওয়া না, কারণ আমি যতটুকু জানি আমরা হচ্ছে অ্যাজ এ টিম, অ্যাজ এ হোল রোস্টার A1 এ আমরা জয়েন করি। ইটস নট লাইক A1 ওয়াজ ক্রিয়েটেড বাই আস। আমাদেরকে রিক্রুট কাপসি করে নাই, আমরা টাইটানে একসাথে ছিলাম। তারপর থেকে শাকিল আমাকে মেসেজ দেয় যে আমরা একটা অর্গে জয়েন করতেছি। আমার কাছে তখন কথা ছিল যে A1 স্পোর্টস হোক বা টাইটান হোক বা যে কোনো টিমই হোক, এটা তো আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমার টিম। তো এখন আমার টিম যদি নতুন একটা ট্যাগে খেলতে ইচ্ছুক, তাহলে আমার কোনো ইস্যু নেই। ওকে, সো ইট ওয়াজ লাইক দ্যাট। জাস্ট তোমার প্যাকেজিংটা চেঞ্জ হচ্ছে, সবকিছু সেমই থাকলেও এই কারণে তুমি এই টিমে আসলা। এরপর ওই জায়গা থেকে তুমি সাডেনলি দেখা গেল যে একটার পর একটা স্টেপ পার করতে করতে তুমি সাউথ এশিয়ান রিজিয়নে #3 করলা। ওই #3 এর যে জার্নিটা, ওই জায়গার ব্যাপারে একটু বলো তো।
তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে A1-এ আমি জয়েন করা A1-এ যখন আমরা অ্যাজ এ টিম জয়েন করি তারপরে আমাদের রোস্টার অনেক চেঞ্জ হয়, আমাদের অনেক সেপারেশন হয়, আমি অনেকবার A1 থেকে বের হই আবার জয়েন করি, অনেকই হয়। তো লাস্ট যখন আমি A1-এ জয়েন করি তখন জিনিসটা ছিল যে A1-এর তখন অনেক ব্রোকেন একটা অবস্থা। তো তখন আমি হচ্ছে আসলে A1-এ জয়েন করি। তো A1-এ জয়েন করার পরে তখন আমরা রিক্রুটমেন্ট হিসাবে আমি বলি যে 6-9-কে নিতে পারি। তো আমাদের তখন ছিল ব্রিগেডিয়ার 71 অর সামথিং, পিছলা বাবা। তো পিছলা বাবারও মানে রিকমান্ড ছিল যে 6-9 ইজ এ গুড প্লেয়ার। তো আমি ওর সাথে হচ্ছে গিয়ে তখন শরীফ ভাই তোমাদের অ্যানালিস্ট ছিল তখন? নট অ্যাকচুয়ালি অ্যানালিস্ট বাট ইউ ক্যান সে ইট। হ্যাঁ, হেল্প করতে অবভিয়াসলি। হ্যাঁ, অ্যানালিস্টই আর কি। তো এখন তখন আমরা 6-9-কে রিক্রুট করি, এরপর হচ্ছে সৈকত ভাই তো আগেই ছিল, তারপরে হচ্ছে জ্যাক্সকে আমরা নেই, তো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা টিম বানাই। তো তখন আমাদের কাছে একটা জিনিস ছিল যে তখন ছিল ইন্ডিয়ান টিমরা ছিল না, ইন্ডিয়াতে তখন ছিল পাবজি ব্যান্ড। তো তখন আমাদের কাছে একটা প্রাইম মোমেন্ট ছিল এবং তখন আমরা এতই ডিটারমাইন্ড ছিলাম যে এইবার যদি কোনো টিম PMGC যায় তো এইবার আমরা যাবই, এনি হাউ আমাদেরকে এবার এনি হাউ পারফর্ম করতে হবে। অ্যান্ড আমরা ওই মাইন্ডসেটেই খেলা শুরু করি এবং ওখান থেকেই খেলা শুরু আমাদের। আমরা শুরুর উইকে একটু খারাপ খেলি, তারপরের উইকে আমরা আরও বেটার পারফর্ম করি এবং লাস্ট উইকে আমরা হচ্ছে কোয়ালিফাই স্টেজের থেকে সেখানে আমরা #3 হই, এরপরে ফাইনালে যাই, ওখান থেকে #3। আচ্ছা, মানে একটু এই পডকাস্টটা অনেক মানুষই দেখবে হয়তো, যারা কখনো গেমিং এর সাথে যুক্ত ছিল না, স্পোর্টসের সাথে যুক্ত ছিল না, তারাও দেখবে। সো PMGCর যে ব্যাপারটা ওই ব্যাপারে আরেকটু আমার মনে হয় ডিটেলসে যাওয়া দরকার। যেমন তোমরা তো দুবাই গেলা, দুবাইতে যাওয়ার কথা ছিল হচ্ছে ল্যান ইভেন্ট একটা খেলার জন্য, রাইট? ওইখানে কতগুলো কান্ট্রি আসছিল টোটাল? টোটাল আমি তো অ্যাকচুয়ালি শিওর বলতে পারবো না এখন, আমার এক্স্যাক্টলি মনে নাই, বিকজ এটা অনেক বছরই হয়ে গেছে। আর এক্স্যাক্টলি আমি তো অবভিয়াসলি আমার টিমের উপরে ফোকাস ছিলাম। আর টোটাল 16টা টিম ছিল, 16টা টিম ছিল, বাট 16টা টিমের মধ্যে কান্ট্রি হিসেবে 10+ আই গেস। হ্যাঁ, 10+ তো থাকার 10+ থাকারই কথা। প্লাস হচ্ছে এখানে একই টিমে তো মাল্টিপল কান্ট্রির প্লেয়ারও ছিল, যেমন হচ্ছে ইউক্রেন রাশিয়ার প্লেয়ারও কিন্তু সেম টিমে খেলে। হ্যাঁ, যেমন নাভি। ওই রকম দেখতে গেলে মনে হয় প্রায় 15টা থেকে 20টা কান্ট্রি ছিল টোটাল, রাইট? প্রায়। আচ্ছা দান্তে, PMGC নিয়ে আরেকটু ডিটেইলসে বলো তো। PMGC নিয়ে যদি ডিটেইলসে বলতে চাই তাহলে আসলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি PMGC। তো PMGC কে আসলে আমরা মানে পাবজি মোবাইলের প্লেয়াররা যেভাবে কম্পিটিটিভ প্লেয়াররা দেখি, ইট ইজ লাইক আমরা যেভাবে FIFA ওয়ার্ল্ড কাপ, সেভাবে PMGC হচ্ছে অ্যাকচুয়ালি পাবজি মোবাইলের একটা ওয়ার্ল্ড কাপের মতো। পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপ। তো এটা এত আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে গিয়ে এটা আমাদের অ্যাচিভ করা হাইয়েস্ট একটা অ্যাচিভমেন্ট। এখানে প্রাইস পুল কিরকম থাকে এটার ব্যাপারে একটু বলো। আমরা যে সময় খেলছি তখন মনে হয় এটার প্রাইস পুল ছিল 16 কোটি টাকা টোটাল ওভারঅল প্রাইস পুল, শুধুমাত্র ফাইনালের PMC প্রাইস পুল ছিল 16 কোটি টাকা। তো ইটস নট দ্যাট যে শুধুমাত্র যে চ্যাম্পিয়ন হবে সেই টাকা পাবে, জিনিসটা কিন্তু এমন না। তুমি যদি পার্টিসিপেট করো তুমি পার্টিসিপেশন টাকাও পাচ্ছ। সো ইটস এ উইন উইন সিচুয়েশন। তাহলে তো ওইবার যে PMGC-তে গেলা প্রচুর টাকা পয়সা জিতে আসছো। আর প্রিভিয়াস যেই আসরগুলো সেগুলোতে তো প্রাইস পুল আরেকটু বাড়ছে, রাইট? 16 কোটি থেকে আরেকটু বাড়ছে। এটা শিওর আমি বলতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমি তো প্রিভিয়াস PMGC কোনোটাই অ্যাটেন্ড করিনি আমার লাইফে। আমি একটাই PMGC অ্যাটেন্ড করছি, সো আমি এতটুকুই জানি ওইটাই প্রাইস পুল ছিল 16 কোটি টাকা। এখন আমি অ্যাকচুয়ালি নতুন মানে যে রিসেন্ট যে PMGC গুলো হয়েছে বা যে অফিসিয়াল টুর্নামেন্টগুলো হয়েছে, জাস্ট লাইক আদার্স আই ওয়াজ অলসো এ ফ্যান অফ আদার্স টিম। আমিও একজন ভিউয়ার ছিলাম, আমিও খেলা দেখতে ঢুকছি, এনজয় করতে ঢুকছি। আচ্ছা, লেটস টক অ্যাবাউট সামথিং। ওকে, আমরা বাংলাদেশ থেকে এই পর্যন্ত খালি তোমাদেরকে PMGC-তে যাইতে দেখছি, আর কেউ কখনো যাইতে পারে নাই। মাঝখানে প্রায় 3 থেকে 4 বছর গেল। এই 3 থেকে 4 বছরে কেন আমরা সেকেন্ড টাইম PMGC-তে যাইতে পারলাম না? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে অনেকগুলো রিজন আছে। আমি যদি প্রথম কথা বলি সেটা হচ্ছে আমি সবার প্রথমে তুলে ধরবো যে আমরা কেন PMGC গিয়েছিলাম। তো আমরা PMGC যাওয়ার মেইন কারণ ছিল, আমাদের একমাত্র ফোকাস ছিলই PMGC, যে আমরা এবার PMGC যাব। এবার PMGC হোক নাকি এটা যে কোনো টুর্নামেন্ট হোক, হাইয়েস্ট যে টুর্নামেন্ট থাকবে সেটা আমরা রিচ করব। তো আমাদের একটা গোলই ছিল ওইরকম, আমরা ওইভাবেই ফোকাসড ছিলাম, আমরা নিজেদেরকে ওইভাবেই একটা জায়গায় পজিশন করছি যাতে আমরা আমাদের বেস্টটুকু ডেলিভার করতে পারি। আর এখন যদি আমরা বলি কেন যাচ্ছে না, তার আমি একটা মেইন জিনিস যেটা বলবো সেটাও আমার মনে হয় আজকালকার প্লেয়ারদের মধ্যে যে জিনিসটার অনেক অভাব, সেটা হচ্ছে প্যাশন। অনেকেই প্যাশন পায় না যে আমি যে আসলে খেলতেছি, খেলা কী হবে, হোয়াট ইজ দ্য ফিউচার, মানে এটার লাস্টটা কোথায় যেয়ে ঠেকবে। আবার আরেকটা জিনিস কি হয়েছে সেটা হচ্ছে আমরা যারা ওল্ড PMGC গেছি তাদের মধ্যেও আমার মনে হয় যে একটা জিনিস এসে বসে যে আমি তো অলরেডি চলেই গেছি, আই হ্যাভ রিচড মাই পিক, তো আবার ওয়াই। এখন আর ওই রকম আগের মতো অনেকে হয়তো বা ট্রাই হার্ড করে না, কেউ আবার প্যাশন পায় না। বাট
আর একটা মেইন রিজন আমি যেটা বলবো সেটা হচ্ছে ইগো। আমার মনে হয় আজকালকার প্লেয়ারদের মধ্যে, কম্পিটিটিভ প্লেয়ারদের মধ্যে অনেক ইগো। এটা নট অনলি 1 2 3 ম্যাক্সিমাম প্লেয়ার্স, আমি যদি আমার কথা বলি ইনক্লুডিং মি, আমার মনে হয় আমার ইগো কম হওয়া উচিত পার্সোনালি, বাট সবার মধ্যে অনেক ইগো। আমরা চাই না কেউ অন্য কোথাও ভালো করুক, বা আমরা কেউ একজন আরেকজনকে উঠতে দিতে চাই না, বা অনেক টাইপের জিনিস থাকে। তো এই সবগুলো একসাথে মিলিয়ে এরপরে গেম ব্যান ছিল অনেক দিন, রিসেন্টলি আনব্যান হয়েছে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ। বাট সব সিচুয়েশনগুলোকে একসাথে মিলালে আসলে জিনিসটা এমন হয় কি, সেটা হচ্ছে পিএমজিসি এখন অনেক টাফ একটা কম্পিটিশন। বাট আমি যদি সবগুলা জিনিসকে একসাথে করি, তখন যেটা ওই পিএমজিসি যাওয়ার জন্য আমাদের মেইন যে অ্যাডভান্টেজ সেটা আর থাকে না, টোটালি আমাদের ডিসঅ্যাডভান্টেজে এসে পড়ে। যেখানে অন্যান্য টিম ট্রাই হার্ড করতেছে, অন্যান্য টিমের প্যাশন অনেক, সারাদিন চেষ্টা করতেছে, ওরা ওদের ফুল একটা টিম কাজ করতেছে জাস্ট টু রিচ পিএমজিসি, সেখানে আমরা ফোকাস করতেছি অন্য জিনিসে। সো ইট উইল নেভার হ্যাপেন। ওয়ার্ল্ডের বেস্ট টিমসরা একটা জায়গায় কম্পিট করে, আমাদের যদি সেখানে আবার কম্পিট করতে হয়, আমাদের নিজেদের বেস্টটুকু দিতে হবে। সেটা যদি আমরা কখনো না করতে পারি, পিএমজিসি কখনোই আসবে না। সো তুমি বললা এই জায়গাটা অনেক বেশি কঠিন, একটু বেসিকে চাই। তুমি ক্যাজুয়ালি তো গেম খেলো, রাইট? আমি যেটা দেখলাম যে স্পোর্টসে যখন কেউ আসে, তখন তারা এত বেশি বিজি থাকে তাদের কম্পিটিটিভ স্কেডিউল নিয়ে, তারা ক্লাসিক গেম আর খেলতে পারে না, ক্যাজুয়াল গেম প্লেয়ার খেলতে পারে না। ওই যে প্যাশনের যে জায়গার কথাটা বললা, সেই জায়গাতে খুব বেশি আর ইনপুট দেওয়ার টাইম পায় না। আমি নিজেও কোচ হিসেবে, অ্যানালিস্ট হিসেবে টিমের সাথে ছিলাম, আমি যেটা অবজার্ভ করছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এই জায়গাটা থেকে সরে যাওয়ার কারণ কি? আর তোমার কি এখন খেলা হয়, ক্যাজুয়ালি গেম খেলা হয়? অফকোর্স, কেন খেলা হবে না? আমার কথা হচ্ছে সবার প্রথম যেই ভুল ধারণা সেটা হচ্ছে অ্যাজ এ কম্পিটিটিভ প্লেয়ার অনেক বিজি থাকি আমরা, এটা একবারে ট্রু। বাট এর মানে এই না যে আমি যে জিনিসটা তাকে আর্ন করতেছি সেই জিনিসটার উপরে আমি ফোকাস করব না। দিন শেষে আমরা একটা কম্পিটিটিভ ম্যাচে যে খেলি, একটা কম্পিটিটিভ ম্যাচের মধ্যে আমার কী করতে হয়? কম্পিটিটিভ ম্যাচ ইজ নট অল অ্যাবাউট তুমি যাও, শ্যুট করো, দুজনকে তুমি মারো, তুমি 2টা কিল পয়েন্টস নাও। ইটস নট অল অ্যাবাউট দ্যাট। অনেক স্ট্র্যাটেজি থাকে, নিজের খেলায় ফোকাস করতে হয়, অনেক কিছু থাকে। আগে আমাদের ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল টুর্নামেন্টে ভালো করার, আমরা সারাদিন গেম খেলতাম, তাই না? তো এখন এটা হোক ক্লাসিক, হোক অন্য কিছু, হোক টিডিএম, আমরা তো গেম তো খেলতাম। তো এখন প্লেয়ারদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে আরে আমি তো কম্পিটিটিভ ম্যাচে জয়েন করতেছি, আমি কেন ক্লাসিক খেলবো? ভাই, তুমি যদি ক্লাসিকই না খেলো, তুমি যদি মেইন ম্যাচের বাইরে টাইমই না দাও, তাহলে তুমি ইম্প্রুভ করবাটা কোন জায়গার থেকে? তুমি ম্যাচের ভিতরে যে 10 মিনিট লুট করলা, একটা মাত্র ফাইট হলো, তুমি ফাইটটা নিয়ে মরে গেলা, তোমার শেখার জায়গাটা কোথায়? সবসময় তো মানুষ একটা জায়গার থেকে শেখে না, শেখার অনেক জায়গা থাকে। মানুষ দেখে শিখে, মানুষ নিজে খেলে শিখে। ওই ক্লাসিক ম্যাচগুলো তোমাকে হেল্প করতে পারে। অবশ্যই। মানে গেমের ভেতরে ইনভেস্ট করো, স্কিন কেনো, বা ইন গেম যে কারেন্সিগুলো আছে সেগুলো পারচেস করো? মাঝে মাঝে, অ্যাজ আই আর্ন মাই ওন মানি, সো মাঝে। সো এই জায়গাতে বাংলাদেশে একটা ট্যাবু, যে গেম খেলতে হলে নাকি অনেক টাকা লাগে, অনেক খরচ করা লাগে। টাকা তো অবশ্যই লাগে। এখন আমি একটা বিজনেস করবো, বিজনেসের শুরুতে আমার তো কিছু না কিছু ইনভেস্ট করতে হবে অবভিয়াসলি, বাট নট ইন দ্য স্কিনস অফকোর্স। তোমাকে ইন গেম ইনভেস্ট করতে হচ্ছে না, বাট আমি যদি এখন আসলে ভালো করে খেলতে চাই, আমার একটা ভালো ডিভাইস অবশ্যই লাগবে। আচ্ছা, তো এখন আমি যদি আমার শুরুর কথা বলি, সেটা হচ্ছে আমি তো এখন নিজের মানি নিজে আর্ন করতেছি। তো এখন আমি তো একটা সময় খুব ভালো ডিভাইসে খেলতাম না, আমি তো সারা জীবন আইফোনে খেলি নেই, তাই না? আমার ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো আমি একটা ফোনে খেলতাম, তখন আমি নিজের টাকা কিছু দিলাম, আমার আব্বু কিছু টাকা দিল, ওখান থেকে একটা ফোন নিচ্ছি আমি। এরপরের থেকে প্রত্যেকবার আমাকে কেউ না কেউ আমার কোনো না কোনো আমার ফোন আপগ্রেড করে দিচ্ছে, বিকজ আই এম প্লেয়িং ফর দ্যাম, আই এম পারফর্মিং। ওদের অবশ্যই কোনো না কোনো বেনিফিট আছে, এই কারণে আমাকে দিচ্ছে। তো এখন গেম খেলতে টাকা লাগবেই, বাট আমি যতটুকু খরচ করছি তার বেশি আমি ব্যাক পাইছি, এতটুকু আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো। এখন আমি গেমে ঢুকে আমি আমার আব্বুর কাছ থেকে 500 টাকা নিয়ে যদি এখন আমি রয়্যাল পাস কিনি গেমে, সেটা টোটালি ডিফারেন্ট একটা থিং। টাকা ওখানেই আমার মনে ইনভেস্ট করা হচ্ছে যেখান থেকে তুমি টাকাটা ব্যাক আনতে পারবা। তার মানে যে টাকাটা লাগে সেটা কমপ্লিটলি ইনভেস্টমেন্ট, এবং এখানে অনেক স্পন্সর থাকে, অর্গানাইজার থাকে, তারা তাদের টিমে স্পন্সর করে, প্লেয়ারদেরকে স্যালারি দেয়, সো দ্যাট তারা কোনো একটা টুর্নামেন্ট থেকে উইনিং নিয়ে তাদের বেনিফিটটা এনশিওর করতে পারে, প্লাস হচ্ছে তাদের ব্র্যান্ড স্পন্সরসগুলো আনতে পারে। সব এটাই তো, রাইট? হ্যাঁ। তুমি স্পন্সরের কথা বললা, তোর মনে আছে 3 বছর আগে তোমার একটা স্পন্সর ছিল কোডাশপ? অফকোর্স, কেন মনে থাকবে না? আমরা অনেক লেন্দি একটা টাইম নিয়ে কাজ করছি, আমার মনে হয় অনেকদিন যাবত কাজ করছি। পরে তো গেম ব্যান হয়ে গেল, আর কাজ করা হয় নাই, বাট আবার যেহেতু আনব্যান হয়েছে, সো ওয়াই নট। সো তোমাকে একটা গুড নিউজ দেই, অনেক অলরেডি জানে বাংলাদেশে। সো যেহেতু পাবজি মোবাইলটা আবারও আনরেস্ট্রিক্টেড এখন খেলা যাবে, সো
তো তুমি চাইলে কিন্তু তোমার এয়ারটেল ব্যালেন্স দিয়েই কোটা শপ থেকে ইন গেম কারেন্সি ইউসি সবকিছু পারচেস করতে পারবে উইথাউট কার্ড অর এনিথিং। তোমার কার্ডও লাগবে না, কোনো ডুয়াল কারেন্সি কিচ্ছু লাগবে না। জাস্ট তুমি তোমার এয়ারটেল সিমে ব্যালেন্স রাখবা, সেখান থেকে তুমি কোটা শপের ওয়েবসাইটে যাবা, গিয়ে পারচেস করে ফেলবা। ইজি, এত ইজি। ইজি। এখন এটা নিয়ে কোনো সমস্যাই নেই। জাস্ট পাবজি মোবাইল না, পাবজি মোবাইলের বাইরেও তুমি কল অফ ডিউটি মোবাইল, MLBB এইসব গেমেও এটা পারচেস করতে পারবা। সো একটা জিনিস, তুমি তো প্রফেশনালি খেলতেছো পাবজি মোবাইল, তুমি কি এগুলা খেলো? লুডো বলো, কল অফ ডিউটি মোবাইল বলো, MLB বলো, এই গেমগুলো কি সামটাইমস খেলা হয়? না, আমি যদি বলি আমার হচ্ছে গিয়ে মোবাইলে যদি আমি কোনো গেম খেলি, ইটস অনলি পাবজি মোবাইল। অনলি পাবজি? অনলি পাবজি মোবাইল। পিসিতে ভ্যালোরেন্ট খেলি মাঝে মধ্যে। আচ্ছা, আদারওয়াইজ এই দুইটা গেমই আমি খেলি, এর বাদে কোনো গেম খেলি এর না। বাইরে কিছু খেলো না? তোমার ভ্যালোরেন্টের কম্পিটিটিভ খেলা হয়েছে কখনো? কম্পিটিটিভ বলতে? কম্পিটিটিভ বলতে প্রফেশনালি তুমি যে এরকম পাবজি মোবাইল খেলো? না, খেলো নাই। সো তোমাকে আরেকটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে এঙ্গেজের একটা প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে গিয়ে তুমি চাইলে বিভিন্ন গেমের যে কম্পিটিটিভ পার্ট, সেই জায়গাতে চাইলে জয়েন করতে পারবা। এখন আমি তো তোমাকে এটা বললাম, তুমি আমাকে একটু আইডিয়া দাও এবং আমার অডিয়েন্সদেরকে একটু আইডিয়া দাও, কেউ যদি এখন তোমাকে দেখে ই স্পোর্টস স্টার্ট করতে চায়, গেমিংয়ে প্রফেশনালি আসতে চায়, তার কি করা উচিত? সবার প্রথমেই তো বলবো ভাই, আপনি যদি আসতে চান, হুম। ইউ আর ওয়েলকাম, বাট ইটস এ ভেরি লেন্দি প্রসেস। হুম। আমার আজ দান্তে আমি যেখানে আসি সেই পর্যন্ত আজকে হয়তো অনেকেই আমাকে চেনে। তো মানে যারা এই পর্যন্ত আজকে আমার আসতে কিন্তু পার্টটা এত ইজি হয় নাই, কারণ আমার এখনও মনে আছে যে আমার সাথে অনেকেই জার্নি শুরু করছিল, অনেকে মাঝ রাস্তায় চলে গেছে, অনেকে আমার থেকেও বেশি দূর আগাইছে। সো যদি আমি আগাইতে চাই তাহলে আমার একবারে ফুললি আমি প্রিপেয়ার থাকতেই হবে যে আমার যত যাই হোক না কেন আমি এই জিনিসটার উপরে ফোকাস করব। স্পোর্টস আমার মনে হয় একটা প্যাশনের জায়গা, একটা ফোকাসের জায়গা, একটা কমিটমেন্টের জায়গা। তো সবার প্রথমে যদি আমি নিজের কাছে কমিটমেন্ট না রাখতে পারি যে আই উইল বি দ্য বেস্ট, তাহলে আমি কখনোই ভালো আমি করতে আর পারবো একটু না। স্পেসিফিক যাই, এই জায়গাতে তুমি স্টেপ বাই স্টেপ বলো, প্যাশন থাকবে, সবকিছুই থাকবে, ধরলাম আমার কাছে সবই আছে, কিন্তু আমি এখন স্টার্ট করতে চাই, আমি কাউকে চিনি না, আমি কি করব, কোথায় যাব? আমি যখন বলি আমি তো আসলে বলতে গেলে এখন আমি যখন জয়েন করছি 4-5 বছর আগে, তখন আর এখনকার সিনারিও তো অলমোস্ট এখন টোটালি ডিফারেন্ট হওয়ার কথা, আমি শিওর জানি না। বাট আমি যখন জয়েন করছিলাম তখন হচ্ছে আমরা একটা ক্লাসিক ক্ল্যানে জয়েন করছিলাম, যেটা বললাম এক্সিস অফ এম্পায়ার্স। তো ওইখানেই আমার পরিচয় হয় শাকিলের সাথে, শাকিল, ফারদিন, আরো অনেকের সাথে। তো ওখান থেকে যখন আমরা একটা টিম বানাই, মানে সিনিস্টার। ওকে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে তখন হয়তো টুর্নামেন্ট আমরা কিছু জায়গায় হয়তো রেজিস্ট্রেশন করা লাগে বা সাইন আপ করে খেলা লাগে, তো আমরা ওইভাবেই খেলতাম। ঠিক আছে, আমাদের ফোন তো চলতোই না, আমরা জর্জ বলে নামলে কন্টেনার রেন্ডার হইতো না, মানে খুবই বাজে অবস্থা। বাট আমরা খেলতাম, আমরা এনজয় করতাম, বিকজ ওই একটা মুভি আছে না হিন্দি যে বললো কিক, তো ওই আমাদের কাছে মনে হতো কম্পিটিটিভ থেকে একটা কিক আসতেছে। আচ্ছা, ঠিক আছে, যে জিনিসটা ফান, একটা অ্যাডভেঞ্চার, তো আমাদের কাছে ওইরকম মজা লাগতো। তো আমরা যেমন একটা ক্ল্যানের থ্রুতে ঢুকছি কম্পিটিটিভে, তো আমার মনে হয় কেউ যদি চায় ওইভাবে করতে পারে। বা আমরা তখন আরেকটা জিনিস অনেক বেশি করতাম, সেটা হচ্ছে তখন অনেক ডিসকর্ডে অনেক কাস্টম রুম দিত। আমার কাছে মনে হয় ওইটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট, আমরা অনেক কাস্টম রুম খেলছি। আমরা এত গ্রাইন্ড করছি ওই সময়টাতে যে আলটিমেটলি তখন যখন কিছু না কিছু শুরু হয়, তখন এখন যেমন পিএমএনসি চলতেছে, তো আমি হয়তো বা টুর্নামেন্টগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে, রাইট? হ্যাঁ, অফকোর্স। আমার কথা, তুমি যদি রেজিস্ট্রেশনই না করো তুমি খেলবা কিভাবে? ইটস ওকে, তুমি ফাইনাল যেতে পারতেছো না, বাট তুমি প্রত্যেকটা টুর্নামেন্টে, তুমি প্রত্যেকটা ম্যাচের থেকে নতুন কিছু কিছু শিখবা। আমরা তো শুধুমাত্র নিজেদের খেলা দেখে শিখি না, নিজেদের লবি দেখে না। আমরা পিএমজিসি কি মানুষ শুধু এনজয় করতে থাকে? আমরা পিএমজিসি দেখি কি করতে? আমরা দেখি শিখতে। পিএমএসএল দেখি আমরা খেলা শিখতে। প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় লাইফের প্রত্যেকটা জায়গার থেকে শেখার কিছু না কিছু থাকে, অ্যান্ড উই শুড লার্ন ফ্রম দ্যাট। তো নতুন যারা কম্পিটিটিভ জয়েন করতে চায়, আমার মনে হয় অনেক বেশি বেশি কম্পিটিটিভ গেম প্লে ফলো করা উচিত। নট অনলি বিডি প্লেয়ার্স, বাইরে যেসব প্লেয়ার্স আছে, ইভেন আমার তো মনে হয় যে তোমার কাছে যদি মনে হয় যে কেউ খেলা পারে না, তুমি ওর খেলাও দেখো, তাহলে তুমি অ্যাটলিস্ট জানতে পারবা যে তোমার কি করা উচিত না। আচ্ছা, ঠিক আছে। সো আমি যদি একটু সিম্পল করে আনি, ফার্স্টে একটা ক্ল্যান বা একটা টিম বিল্ড করতে হবে, এরপরে টুর্নামেন্টগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর বিভিন্ন কম্পিটিটিভ গেম প্লে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, অ্যান্ড এটা কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে কাহিনী। সো বাংলাদেশে তো এখন আবার অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে। তুমি মোবাইল ম্যানিয়াতে আসছিলা? আইসিসিবি, হ্যাঁ, এয়ারটেল যেই একটা বড় লাইন ইভেন্ট, মোবাইলের জন্য সবচেয়ে বড় যে লাইন ইভেন্টটা, হ্যাঁ অবভিয়াসলি আসছিলা। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? এক্সপেরিয়েন্স তো প্রিটি গুড, অনেক মানুষ, অ্যান্ড আমার যতটুকু মনে পড়ে এভরিওয়ান ওয়াজ এনজয়িং।
তো এখন ওই জায়গায় তো স্যাডলি পাবজি মোবাইল ছিল না, আর আমি তো বললাম আমি মোবাইলে জাস্ট পাবজি মোবাইলই খেলি। তো হয়তো বা আমি অনেক গেমগুলো বুঝি না, বাট হয়তো আমার অনেক পরিচিত অর্গানাইজেশন ছিল যাদের জন্য আমি ওখানে চিয়ার আপ করছি, অনেকে ছিল যাদের সাথে হয়তো বা দেখা করতে গেছিলাম, বাট ইট ওয়াজ এ প্রিটি ফান এক্সপেরিয়েন্স ইন মাই অপিনিয়ন। কারণ ওখানে হচ্ছে গিয়ে মানে এভরিথিং তুমি চাইলে সরাসরি তুমি দেখতেছো যে আসলে হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, ওরা কিভাবে কি করতেছে, ওরা একটা মানে ইম্পর্টেন্ট একটা মোমেন্টে কিভাবে নিজেদের ব্রেনটাকে কাম রাখতেছে, কিভাবে একটা টাফ মোমেন্টে ট্যাকেল করতেছে। সো ওইটা সামনাসামনি দেখার একটা আলাদাই মজা আছে আমার মনে হয়। তো আমার কাছে এটা প্রিটি একটা ফান এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, গেমিং কি বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? আমি বলবো নেওয়া যায়, বাট অ্যাজ এ সাইড ক্যারিয়ার। আমার মনে হয় তোমার গেমিংকে কখনোই তোমার মেইন ক্যারিয়ার হিসেবে দেখা উচিত মেইন না। ক্যারিয়ার হিসাবে অ্যাটলিস্ট ফর নাও দেখা উচিত না। কারণ আমার মনে হয় যে না, আমার তো মনে হচ্ছে ভাই তুমি জেলাস। তুমি নিজে বললা তুমি লাখ লাখ টাকা কামাচ্ছ, না না ভাই, তুমি এখন 10 লাখ টাকা আসলে- কামাচ্ছ, না না কিন্তু ভাই, তুমি আমি- বলতেছো যে এখানে গেমিং ক্যারিয়ার আরে করা যাবে না। ভাই তোমার বুঝতে পারছো, আমি তো বলছি আমি 10 লাখ টাকা একসময় কামাইছি, আমি তো এখন কামাচ্ছি না 10 লাখ টাকা। এখন কি 10 লাখ টাকা টুর্নামেন্ট আছে? নাই। তো এখন জিনিসটা হচ্ছে গিয়ে কামানোর অপশন আসবে আবার আচ্ছা। ইনশাল্লাহ। কিন্তু এখন আমার জিনিসটা হচ্ছে গিয়ে একটা জিনিস কি যে আমি একটা জিনিস বিলিভ করি, আমার আব্বু আমাকে বলে সে সব জিনিস কখনো ফর এভার স্টে করে না। তো আমার মনে হয় সবসময় যেখানে একটা প্ল্যান এ থাকে, আমার মনে হয় একটা প্ল্যান বি থাকাও দরকার। তো এখন আমি যদি লেখাপড়া বাদ দিয়ে টোটালি সব কিছু ছেড়ে একবারে টোটালি গেমের উপরে ইনভেস্ট করতেছি, দিন শেষে একটা জিনিস হচ্ছে আমার আব্বু আমাকে বলে যে আমি ছোটোবেলার থেকেই মনে হতো যে আমি খেলাধুলায় অনেকই ছিলাম, ঠিক আছে? তো সারাদিন আমি এমন হতো যে দুপুর 2টা বাজে কড়া রোদ, আরে চল আজকে ফুটবল হবে, ক্রিকেট হবে, বন্ধু বান্ধব মিলে খেলতাম, পাটা ছিলে টিলে খুবই বাজে অবস্থা, বাসায় আসলে করুণ বকাধকা করতো। তো আমার আব্বু আমাকে বলে দেখ, তুই যদি মনে হয় তুই একটা ভালো ক্রিকেটার হইতে পারবি বা ভালো ফুটবলার হইতে পারবি, তোকে আমরা কেউ আটকাবো না, কেউই আটকাবে না তোকে। বাট তুই একটা জিনিস জানি না রাখ যে বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 16 কোটি মানুষের মধ্যে একটা ক্রিকেট টিমে চান্স পাবে কয়জন? 20 জন, 15 জন, 10 জন। কিন্তু একটা ডাক্তারের জন্য হওয়ার কিন্তু অনেক সুযোগ আছে। সো আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার হওয়া খুবই সোজা যদি তুমি স্পোর্টসে ঢুকতে চাও, বাট টু রিচ দ্য পিক ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমি যদি শুধুমাত্র একটা সেক্টরেই নিজের বেস্টটুকু দেই, বাট দিন শেষে আমি কিছুই করতে পারলাম না, তখন আমার কাছে আফসোস করা বাদে আসলে কিছুই থাকবে না। সো ক্যারিয়ার হিসাবে অবশ্যই নাও, বাট এটাকে একবারে আমার মনে হয় যে মেইন ক্যারিয়ার বানানো কখনোই ঠিক হবে না, অ্যাটলিস্ট ফর নাও। এই স্পোর্টসে মানে হোয়াট ইজ ভেরি স্যাড যে খুব বেশি লম্বা সময় পর্যন্ত স্পোর্টস ক্যারিয়ারটা আসলে পার্সিউ করা যায় না। অ্যাকচুয়ালি আমি এখানে একটু তোমাকে ডিসএগ্রি করবো, সেটা হচ্ছে আসলে করা যায় না জিনিসটা এরকম না, রিফ্লেক্স কমে যায় মানে আসলে সত্য কথা বলতে কি সেটা হচ্ছে ই স্পোর্টসটা কিন্তু শুধুমাত্র তুমি কম্পিটিটিভের মধ্যে তুমি এটাকে মানে রাখতে পারো না। ওটা তো গেমিং। হ্যাঁ, আমার কথাটা কি সেটা হচ্ছে ই স্পোর্টস সেক্টরে কিন্তু অনেক সেক্টর আছে। সেটা হচ্ছে কি আমার টাকা কি শুধু টুর্নামেন্ট থেকে আসে? না, একটা স্ট্রিমিং কন্ট্রাক্ট থাকতে পারে, কোনো একটা প্রমোশনাল কন্টেন্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। মানুষ কাকে দেখে? যাকে দেখে হয়তো বা মানুষ এন্টারটেইনড হয়, যাকে দেখে মানুষ কিছু শিখতে পারে, তাই না? এখন আমরা ইন্ডিয়াকে কাকে চিনি? জোনাথনকে চিনি, স্কাউটকে চিনি। জোনাথন স্কাউটকে কি মানুষ শুধুমাত্র গেমিং এর জন্য চেনে? শুধুমাত্র কম্পিটিটিভ ওরা ফাটায় ফেলায় সেই কারণে চেনে? না, ওরা কিন্তু অনেক এন্টারটেইনিং। তো স্ট্রিমিং অনেক গুড একটা অপশন। আজকে আমরা যদি দেখি অনেক বড় বড় স্ট্রিমার আছে, ট্যারিক আছে যদি তুমি ভ্যালোরেন্টে ফলো করো, এরপরে হচ্ছে অন্যান্য গেমে যদি তুমি দেখো অনেক স্ট্রিমার্স আছে যারা দে আর আর্নিং প্রিটি গুড। তুমি হয়তো বা সারা জীবন তুমি গেমটাতে ডমিনেট করতে পারবা না, বাট দের ইজ এ ট্যালেন্ট, সেটা হচ্ছে তুমি সারা জীবন মানুষকে এন্টারটেইন করতে পারবা, ঠিক আছে? অ্যান্ড আমার মনে হয় মানুষ যদি তোমাকে কোনো কিছুর জন্য পছন্দ করে, দেন দে উইল লাইক ইউ ফর এভার ইফ ইউ ট্রিট দ্যাম রাইট, ঠিক আছে? তো তুমি এখান থেকে অলওয়েজ আর্ন করতে পারবা, ঠিক আছে? মানুষ ওদেরকেই সাপোর্ট করে যাদেরকে দেখে ওদের মজা লাগে। অনেকে থাকে অনেক সময়, আমার এখনো মনে আছে আমি যখন স্ট্রিম করি অনেকে এসে বলতো যে ভাই আমার মন খুবই খারাপ, ঠিক আছে? তো এখন আমরাও ট্রাই করতাম যে ভাই আরে মন খারাপের কি আছে ভাই, আজকে আপনার মন খারাপ কালকে তো আমারও মন খারাপ হইতে পারে। আজকে যেমন আপনার মন খারাপ দেখে আপনি আমার স্ট্রিম দেখতে আসছেন, আমারও যখন মন খারাপ থাকে তখন হয়তো বা আমি অন্য কারো স্ট্রিম দেখতে যাই। তো জিনিসটা এইরকম। তো যখন তোমাকে যখন মানুষ দেখবে, মানুষ যখন তোমাকে দেখে এন্টারটেইনড হবে, তোমার টাকা ওইখান থেকে আসবেই। তো বাট তোমার ওই লেভেলে নিজেরে নিয়ে যেতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশে কেন এটা একটু, বাংলাদেশে পসিবল, আমি বলবো না পসিবল না, বাট নট নাও। কারণ মানে
এখনো জিনিসটা অতটা ডেভেলপড না, আমি যদি Structured স্পোর্টসের না কথা বলি, সবকিছু। স্ট্রাকচার্ড না, এক্স্যাক্টলি। সো যখন জিনিসটা টোটালি একটা স্ট্রাকচার্ড হয়ে যাবে, তখন ইউ ক্যান ডেফিনেটলি চুজ স্পোর্টস অ্যাজ এ ক্যারিয়ার, বাট নট নাও। নট এখন নাও। যেটা করতে হবে, ফার্স্ট লেখাপড়া এবং তার একটা মেইন ক্যারিয়ার রাখতে হবে, Exactly. তার পাশাপাশি এটা কন্টিনিউ করতে হবে। এবার একটু কমিউনিটি বেসড কোয়েশ্চেনে যাই। তোমাকে তো মানুষ চিনলো A1 দিয়ে, তুমি সেই A1 থেকে বের হয়ে গেলা, কাহিনীটা কি? আসলে তোমার প্রশ্নের সাথে আমি মানে কথার সাথে আমি অ্যাগ্রি করি না। সেটা হচ্ছে মানুষ যে বলে তোমাকে চিনলো A1 দিয়ে, A1 দিয়ে, হ্যাঁ। A1 দিয়ে, A1 কে চিনলো মানুষ কাকে দিয়ে? আমার তো মনে হয় A1 কে চিনলো মানুষ আমাদের 5 জনকে দিয়ে। হ্যাঁ, একটা সময় কমিউনিটি রুল করতো কারা? আইনিএস। ওই আইনিএস কোথায় আজকে? আইনিএস তো নাই। আইনিএস এর পরে আসলো কারা? A1 স্পোর্টস। A1 স্পোর্টস কমিউনিটি রুল করতেছে কেন? কারণ A1 স্পোর্টস পিএমজিসিতে গেছে কাদেরকে নিয়ে? আমরা 5 জনই গেছি। আর আমার মনে হয় পিএমসিতে আমাদের যাওয়ার পিছনে 5 জনেরই সমান অবদান আছে। ইচ অ্যান্ড এভরি মেম্বার হ্যাভ দ্য সেম কন্ট্রিবিউশন। তো আমি এটার সাথে কখনোই অ্যাগ্রি করবো না যে A1 এর থ্রুতে মানুষ আমাকে চিনছে। মানুষ A1 কে চিনছে আমাদের 5 জনের থ্রুতে। আমি বলবো না আমার জন্য চিনছে, আমি বলবো না অন্য কারোর জন্য চিনছে, বাট আমি বলবো 5 জনই আমরা এফোর্ট দিছি দেখাই আজকে A1 এখানে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে তুমি বের হলা কি জন্য? বের হওয়ার মেইন জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আজ হোক কাল হোক A1 ভাঙতই। এটা ইনএভিটেবল ছিল, এটা কেউ ঠেকাইতে পারতো না। তো A1 ভাঙার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশন অনেকটুকুই কমে গেছিল বলতে সেটা হচ্ছে গিয়ে মানে টিমের ভেতরের যে এনভায়রনমেন্ট ওইটাই আর পজিটিভ ছিল না। এটা হচ্ছে ফার্স্ট থিং। ওকে, সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ এ টিম পারফরমেন্সও খুব ভালো আসতেছিল না। থার্ড থিং হচ্ছে আমাদের যেই ভিউয়ার্স ছিল, তো আমাদের একটা কনফ্লিক্টও ছিল এটা নিয়ে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট বলতে আমাদের A1 এর কথা যদি বলি, একটা সেক্টর চাইতো ফ্যান বেস আর একটা সেক্টর চাইতো পারফরমেন্স। সো আমি এখন মেনশন করতেছি না কোন সেক্টর কে কোন সেক্টরের কে কি চাইতো, বাট স্টিল এটা মানে কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, যার কারণে আজ হোক কাল হোক A1 ভাঙতই। মানে এত কথা যখন হইলে একটু স্পেসিফিক যাও। তুই স্পেসিফিক যদি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে মেইনলি অনেকেই মানুষ ভাবে A1 আমি ভাঙছি ভাই, ঠিক আছে? তো A1 আমি ভাঙি নেই। A1 থেকে আমি অবভিয়াসলি ওই পিএমপিএল পর বের হয়ে যাইতাম। এটা আমি সোলো যাই তো বা যাই বাকি করি, 4 জন তোমরা একসাথে কিভাবে বের হয়ে যাও? বাকি 4 জন আমি আজকে ফুল স্টোরি বলি, যেহেতু পডকাস্ট একটা হচ্ছে আজকে ফুল স্টোরিটাই বলি। সেটা হচ্ছে গিয়ে কাহিনী যেটা সেটা হচ্ছে তখন রোজার মাস ছিল। তো আমি আর 6ix9ine যাই ইফতার করতে। একটা বিরিয়ানি খাই তো অনেক দূরে যাই। তো যখন বিরিয়ানি আসতে ইফতারের ওয়েট করতে করতে আমরা অনেকক্ষণ গল্প করি। তো এখন 6ix9ine আমাকে জিজ্ঞেস করে ভাই তোমার প্ল্যানিং কি? আমি বলছি যে ভাই আমার তো আর এখানে আর হইতেছে না। তো আর আমি অনেক মানে বলতে গেলে অনেক ডিসরেসপেক্টেডও হইতেছিলাম, ঠিক আছে, থ্রু আউট দ্য কমেন্টস ইন দ্য গ্রুপস অ্যান্ড অল, ফ্যান্সদের কাছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে ওইটা আমি ডিজার্ভও করি না। প্লাস তুই তো দেখছোসই আমি এখানে খেলতেছি কতদিন ধরে, প্লাস আমি কতটুকু এফোর্ট দিছি। তো আমি তো আর থাকবো না এখানে, তো আমি অন্য কোথাও দেখবো, আমি দেখি আমি শিওর না আমি কি করবো ইন ফিউচার। তো 6ix9ine বললো আমিও তো থাকবো না, জ্যাক্সেরও তেমন নাই, সৈকত ভাইয়ের সাথে তো আমি কথা বলি নাই। তো ভাই আমরা এতদিন একসাথে ছিলাম, এখন খালি আলাদা হয়ে আমরা কি করব? আমরা সবাই একসাথেই থাকি, করি। তো এখন আমার এটাতে কোনো অবজেকশন ছিল না, কারণ আমার কথা হচ্ছে আমার কাজ খেলা দিয়ে। আমার কথা হচ্ছে আমার দরকার হচ্ছে খেলা। আমার খুব বেশি অডিয়েন্সও লাগবে না, আমার কাজ হচ্ছে পারফরমেন্স। আমার কথা হচ্ছে আমি একটা জিনিস করতেছি, আমার কাছে মনে হয়েছে আমি এখন আমার পিকটা রিচ করতে পারিনি, আমার ওই পিকটা রিচ করতে হবে। দ্যাট ইজ ওয়াই আই এম স্টিল প্লেয়িং, ঠিক আছে? বাট আমার মনে হয় আর আমার পিক রিচ করা হবে না যদিও কোনোদিন, ওইটা পরের হিসাব। বাট এইভাবে হচ্ছে গিয়ে A1 এর ব্রেকিং এর ইটা শুরু। সো তোমাদের কাছে মনে হয়েছে যে তোমাদের যেই এত বড় একটা অডিয়েন্স, সেই অডিয়েন্স তোমাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে। প্রেশার হয়ে যাচ্ছে বলতে গেলে জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি এখন মানে একবারে অনেস্টলি কথা বলি, সেটা হচ্ছে প্রেশারটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে গিয়ে এখন এন্ড অফ দ্য ডে তুমি কিছু করো নাই, বাট স্টিল তুমি ডিসরেসপেক্টেড হচ্ছ, তুমি হ্যারাসড হচ্ছ। দিস ইজ নট রাইট। আচ্ছা, তো আমি আমার কথা বললাম না, হয়তো বা আমি অনেকের কাছে অনেক চিল, অনেকের কাছে অনেক খারাপ, অনেকের কাছে আবার খুব ভালো, যে অনেক। বাট আমি একটা জিনিস যেটা করতে পছন্দ করি সেটা হচ্ছে আমি সবসময় আমার যেটা মনে করি আমি সবসময় মুখের উপরে কথা বলি, ঠিক আছে? তো এটা অনেকেই পজিটিভলি নেয় না, তো এটা টোটালি আপ টু দেম। বাট আমার দেখা মতে আমার টিমে আরও অনেক প্লেয়ারও আছে যারা কথাও বলে না,
যারা একবারে চুপচাপ থাকতে পছন্দ করে, ওরাও তো হ্যারাস্ট হয়েছে, ওরা কেন হইল? তো এখন দিন শেষে আমরা সবাই একটা জায়গায় খেলতে তখনই স্বাচ্ছন্দ্য বোধ করবো যখন সবাই তার জায়গা থেকে প্রপার রেসপেক্টটা পাবে। কোনো প্লেয়ার যদি তার জায়গা থেকে প্রপার রেসপেক্ট না পায়, সে কখনো সেখানে থাকবে না। আফটার লিভিং A1 কখনো কি রিগ্রেট ফিল হয়েছে? নেভার নেভার। নেভার। ইভেন আমি যদি শুধু আমার কথা বলি, আমার তা না, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকের পরে যদি এই পডকাস্টে আমার A1-এর এক্স কোনো প্লেয়ার যদি থাকে যারা A1 থেকে লিভ নিছে, অফকোর্স কাউকে যদি আস্ক করা হয়, আমার মনে হয় ওরাও কখনো বলবে না ওদের রিগ্রেট ফিল হয়েছে। আমার স্টিল ওদের সাথে কথা হয়, কারো মনে বিন্দু মাত্র একবারের জন্য বাজে না আরে আমি A1 ছেড়ে ভুল করলাম। নো, এখানে এখন যদি তুমি পারফরম্যান্স ওয়াইজ দেখো, পজিশন ওয়াইজ দেখো, A1 কিন্তু একটা বেটার পজিশনে। অফকোর্স যেমন লাস্ট PMSL এ বাংলাদেশ থেকে 2টা টিমই ছিল, একটা ছিল KSX আর একটা ছিল A1। তোমরা বাকিরা যে টিমেই ছিল তারা কিন্তু সামহাউ কোয়ালিফাই করতে পারো নাই। ইটস নট লাইক তোমরা খারাপ খেলো, ডেফিনেটলি প্রত্যেকেই ভালো খেলো। না, আমার কথাটা কি, সেটা হচ্ছে গিয়ে যে পারফরমেন্স তো অবশ্যই ইম্পর্টেন্ট, আর আমার চোখে পারফরমেন্সের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। ওকে, তোমার একটা জায়গায় তোমার পারফরমেন্স আসতেছে, বাট তুমি ওখানে গেলে স্যাটিসফাইডই না, তুমি ওখানে কেন থাকবা? অনেক সময় থাকে একটা মানুষ একটা জবে অনেক টাকা আর্ন করতেছে, বাট ও মেন্টালি আনস্টেবল হয়ে যেতেছে, ওর কিছু করারই থাকতেছে না, বাট ওর কাছে মনে হচ্ছে যে ওর কথার কোনো ভ্যালুই হয় না এখানে, যেখানে ও হয়তো বা টিমের মধ্যে অনেক কিছু অ্যাড করার অনেক এফোর্ট দিচ্ছে, বাট ওর কথার কোনো ভ্যালু আসতেছে না। তো ওইখানে যদি অনেক বেটার একটা রেজাল্টও আসে, ও ওখানে থাকতে কখনো পছন্দ করবে না। বাট ডু ইউ অ্যাগ্রি, তোমরা যদি একসাথে থাকতা, ওই A1 যদি একসাথে থাকতো, তাহলে বাংলাদেশের ওভারঅল পাবজি মোবাইলের সিনটা আরো অনেক বেশি গ্রো করতো? আমরা যদি ফ্যান বেজের কথা বলি, আমরা যদি অডিয়েন্সের কথা বলি, ইয়েস। আর যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে নো। আমাদের মনে হয় আমাদের অ্যাজ এ টিম পারফরমেন্স আর কখনোই ভালো হইতো না, কখনোই না। তুমি একটা ম্যাচ খেলার শুরুতেই যদি তোমার মনে এইরকম থাকে যে আমি যদি এখন মরে যাই, আমি তো সবার আগে গালি খাবো, তুমি কেমনে খেলবা? একদম স্পেসিফিক একটা কোশ্চেন করব। হ্যাঁ, অনেকগুলো স্টেক হোল্ডার, টিমের ম্যানেজমেন্ট, টিমের প্লেয়ার, অডিয়েন্স, প্রবলেমটা কোন জায়গায় ছিল? ম্যানেজমেন্টে, প্লেয়ারে নাকি অডিয়েন্সে? আমার মনে হয় সব জায়গাতেই প্রবলেম ছিল। সব জায়গাতে আমরা কোনোটাই সিনক্রোনাইজ করতে পারিনি। আমার মনে হয় আমরা অ্যাজ এ প্লেয়ার আমাদের অডিয়েন্সকে আমার মনে হয় কন্ট্রোল করা উচিত। সেটা হচ্ছে, আমি যদি আমার কথা বলি, আমি আমার স্ট্রিমে আমি যত যাই করি না কেন, আমি ট্রাই করি আমার স্ট্রিমে অন্য কোনো প্লেয়ার যাতে হ্যারাস্ট না হয়, অ্যাটলিস্ট বাই এ ভিউয়ার, যে দেখতাছো এইসা, ওই তো কোনো দরকার নাই ভাই, নো ওয়ান আস্কড, তাই না? তোমার অপিনিয়ন থাকতেই পারে, আমারও অপিনিয়ন থাকে, আমার অপিনিয়নে এই খারাপ, ওই ভালো, ওই ভালো, এই খারাপ। এখন আমার তো আর এটা যে আর লেখার দরকার নেই কোথাও। কে লিখতো? কত মানুষ আছে কে লিখতো। এখন আমার কথা হচ্ছে, এখন তোমার একটা কথা থাকতে পারে যে বাট তোমরা তো প্রফেশনালি খেলো, তোমাদের তো এগুলা মানে চোখে নেওয়া উচিত না। তো দিন শেষে তুমি যতই না চাও, জিনিসটা হচ্ছে গিয়া আসলে এই জিনিসটা ক্রিকেট ফুটবল না, এই জিনিসটা আসলে টোটালি কানেক্টেড উইথ সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আজকে সোশ্যাল মিডিয়া আছে দেখেই কিন্তু আছে, এখানে কিন্তু মানুষ টিকিট কেটে স্টেডিয়ামে যাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। ম্যাক্সিমাম অডিয়েন্স কই থেকে আসতেছে? লাইভের থেকে, তাই না? তো জিনিসটা হচ্ছে গিয়ে তোমার দিন শেষে তোমার কোনো না কোনোভাবে আসেই, সোশ্যাল মিডিয়াতে তোমার দেখা হয়, ঢুকলেই তুমি যখন দেখতেছো যে না তুমি গালি খাইতেছো, ভাই তোমার ওখানে থাকতে কোনো দিনই ইচ্ছা করবে না, এটা সম্ভবই না। আর ম্যানেজমেন্টের কথা তুমি যে বললা, প্লেয়ারের কথা যে তুমি বললা, অডিয়েন্সের কথা তুমি বললা, আমার মনে হয় সবাই সমান ফল্টে কী কারণে, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস তুলে ধরি, সেটা হচ্ছে আমার এখনও মনে আছে আমি একটা প্রপোজাল দিছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের খেলা খুবই খারাপ হচ্ছিল। তো আমি বলছিলাম যে ভাই আমাদের তো খেলা একবারেই হইতেছে না, আমার মনে হয় আমরা কয়েকদিন স্ট্রিমটা অফ রাখি, ঠিক আছে? তো আমরা আমাদের খেলা একটু ফোকাস করি, আমরা আমাদের পারফরমেন্সটা ব্যাক আনি, কারণ দিন শেষে মানুষ আমাদেরকে চেনে কোন হিসাবে? আমরা A1 স্পোর্টসে, আমরা PMC-তে আমরা গেছি ফাইনালে, সেটা যেইভাবে হোক, হয়তো আমরা ডমিনেট করতে পারিনি, আমরা খুব ক্যাম্প করে খেলছি, ইটস ট্রু, এটা ভুল না, বাট আমরা তো গেছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি BD টিম যারা গেছে। তো আমরা PMPL-এ #3 হয়েছি, তো আমরা কিন্তু ডমিনেট করে হয়েছি, অনেক ভালো কিল পয়েন্টস নিয়ে হয়েছি। সো যেইভাবে আমরা যাই না কেন, যাই করি না কেন, সেটা হচ্ছে মানুষ তো আমাদেরকে চেনে আমাদের পারফরমেন্সের কারণেই। মানুষ তো A1 স্পোর্টসকে চেনে না যে A1 স্পোর্টস তো তখন মানে অন্য কিছু করতো না, মানুষ আমাদেরকে চেনে আমাদের পারফরমেন্সের কারণে। এখন আমরা যদি আমাদের কোরটাই হারাই ফেলাই তাহলে তো হবে না, বাট আলটিমেটলি কিন্তু আমরা আমাদের কোরটাকে হারাই ফেলছিলাম।
তো জিনিসটা ছিল এইরকম। তো মানে ওই সময় আর আমার কথাটার কোনো দাম দেওয়া হয় নাই আর কি ওইখানে। তো আলটিমেটলি আমাদের পারফরমেন্সও কোনো ইম্প্রুভ হয় নাই। যতগুলা PMPL গেছে আমাদের পারফরমেন্স ডিক্রিজই করছে। এবার একটু ডিফারেন্ট সাইডে যাই, তোমার ফ্যামিলির পয়েন্ট অফ ভিউতে যাই। ওকে, আমি বেশ কিছু জায়গা থেকে তোমার ফ্যামিলির পয়েন্ট অফ ভিউ জানতে চাবো। আচ্ছা। নাম্বার 1, তুমি যখন বাংলাদেশি প্লেয়ার হিসেবে দুবাইতে গেলা, সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলা, ওই মোমেন্টে তোমার ফ্যামিলির পয়েন্ট অফ ভিউ তোমার ব্যাপারে কি ছিল? প্রথম কথা তো আমার আব্বু আমার বিশ্বাসই করে নাই যে আমি কোয়ালিফাই করছি, আমি বাইরে যেতেছি। আমার আব্বুর কথা এটা সম্ভবই না, ঠিক আছে, এটা মানে টোটালি বানোয়াট। পরে আমি দেখাইলাম যে এই তারপরেও বিশ্বাস করলো না। তারপরে ওই যখন পত্রিকায় কিছু নিউজ টিউজ আসলো বাংলাদেশ থেকে কোয়ালিফাই করছে, দেখাইলাম তখন আরে সেই তো এখন কেমনে কি আমি বললাম এই আচ্ছা ঠিক আছে, কবে যাবে এসে ভিসা টিসা টিকিট। তখন আমার আব্বু আম্মু আমাকে সত্য কথা বলতে গেলে মানে হয়তোবা PMGC যাওয়ার আগে আমাকে ডিরেক্টলি কখনো সাপোর্ট দেয় নাই। আমি বলবো না যে ডিরেক্টলি মানে আমাকে বলছে তুই খেল, কিন্তু সত্য কথা বলতে গেলে না মানে একটা থাকে না হার্ড কোর ডিনায়াল যে তুই এটা করবি না। আমার কে কখনো এই জিনিসটা করে নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয় ইউ ডু অলওয়েজ প্যারেন্টস এর কাছ থেকে তুমি সাপোর্ট পাইছো। হ্যাঁ, আমার কথা হচ্ছে গিয়ে যে not whatever I do of course but in this scenario yes, যে না আমার ফ্যামিলি মানে জিনিসটা কি সেটা হচ্ছে কি আমার আব্বু আম্মু অ্যাটলিস্ট এতটুকু দেখছে যে আমি আর কিছু করি বা না করি, আমি মানে আমার লাইফের অনেক প্রেশাস একটা টাইম আমি এই জায়গাটায় দিছি আর আমি অনেক এফোর্ট দিছি। তো দিন শেষে আমার আব্বু আম্মু হয়তো বা আমাকে এইভাবে হয়তো বা বলছে যে তুই কি করবি এই গেমটা খেলে, কিন্তু কখনো আমার এইভাবে বলে নাই তুই আর কখনো এই গেমটা খেলিস না। আচ্ছা, ঠিক আছে, হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করছে। আঙ্কেল বা আন্টিকে কখনো এরকম দেখছো পাশের কাউকে গিয়ে বলতে যে আমার ছেলে তো দুবাই গেছে গেম খেলে? আবার এটা বলা লাগে, আবার দুবাই গেছে এইভাবে বলে না। আমার তো অনেকগুলা ট্রফি আছে এমনি সাইড করে রাখা, বাসে গেস্ট আসলে আব্বু দেখায় এটাও এই সবগুলাও পাইছে গেম খেলে, পাবজি খেলে। অবশ্যই ভালো লাগে, বাট একটা সাইডে ভালো লাগে আমার মনে, একটা সাইডে খারাপও লাগে যে আমাদের কি গোল্ডেন ডেজগুলো ছিল যেইগুলো আর এখন নাই। হয়তোবা আবারও যদি আগের মতো হয়তোবা একটু ডমিনেট করতে পারতাম তাহলে হয়তো আবারও ভালো লাগতো। ট্রফির কথা বললা, তোমার কাছে তো একটা ট্রফি আছে PMGC ট্রফি না? ওটা মনে হয় 2-3 কেজি নাকি? 16 কেজি। 16 কেজি ট্রফি, একটা ট্রফি। এই ট্রফিটা পাওয়া নিয়ে তোমার ফিলিংসটা কি? তো মেন কথা হচ্ছে পিএমজিসিতে তো ফাইনাল গেল, ফাইনালে তো এখন আমি কিছুই করতে পারিনি। তো বাট আমি এতটুকু বলতে পারবো ওই PMGC ফাইনালে আমি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করছি। সাউথ এশিয়ার মধ্যে, সাউথ এশিয়ার এনি প্লেয়ার এখন পর্যন্ত যদি কেউ স্ট্যাটস মিলায় বলতে আর আমার থেকে বেটার খেলছে ওই টুর্নামেন্টে, ঠিক আছে, তাইলে ভাই খেলাই ছেড়া দিব। এই আজকে বলে গেলাম এই পডকাস্টে, ঠিক আছে। ওই PMGC ফাইনালে আমার মনে হয় সাউথ এশিয়ার মধ্যে নেপালি একটা টিম ছিল, বাংলাদেশি আমি ছিলাম, আর ওর মধ্যে আমি মনে হয় সবচেয়ে ভালো পারফর্ম করছিলাম। প্লাস ওখানে আমি জানি না আসলে কোন বেসিসে কেমনি কি হয়েছে, বাট একটা ট্রফি আমি পাইছি। তো ট্রফিটা পাওয়ার পরে উঠানোর পরে মানে লেখা সার্ভাইভার, তো একটা সিরিঞ্জ, একটা পেন কিলার, একটা এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে। তো উঠেছি, তো অনেক হালকা একটা ট্রফি। তো এখন আমি তো অনেক ছবি টবি তুললাম, এই সেই করলাম, তখন তো একটু মানে একটু বেশি মোটা ছিলাম, এখনও আমি বলতেছি না স্লিম হয়ে গেছি, বাট স্টিল তো তুললাম অনেকগুলা। তো নিজের হুডি টুডিরও ব্র্যান্ডিং করলাম, একটু করে টুরে তুললাম। তো ট্রফি নিয়ে যেতে দিচ্ছে না। বললাম কি হলো, বলে এই ট্রফিটা তো দামি, তো আপনাকে রিয়েল ট্রফি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আপনার নাম লিখে। আমি তো সেই খুশি, লেটস গো, ঠিক আছে, ট্রফি পাবো, হ্যান পাবো। তো দেশে আসছি, দেশে এসে তো আমি ট্রফির কথা ভুলেই গেছি যে আমি একটা ট্রফি পাইছি। আমি তো যে কটা ট্রফি ছিল স্টোরি দিয়ে ইনস্টাগ্রামে 2-4টা আপলোড দিয়ে আমি তো বুঝি না। আমি সত্য কথা বলতে খুবই খ্যাত একটা মানুষ ভাই, মানে আমি সোশ্যাল মিডিয়া খুব কম বুঝি, অনেকের মতো অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা আমি এসব পারি না। তো আমি তো যা পাইছি কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বুঝি না, 2-4টা আপলোড দিয়ে আর টয়লেটে যেও ছবি তুলছি ট্রফিটার, ঠিক আছে ভাই। দুবাইয়ের টয়লেট বুঝো তো, আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, তো মানে বেডরুমের থেকেও সুন্দর ভাই, লেজিট লাইটিং অল ওয়াজ গুড। তো তোলার পরে তো যখন দেশে আসি তখন হচ্ছে একটা সময় আমাকে মেসেজ দেয় যে আপনার জন্য আপনার ট্রফিটা পাঠানো হয়েছে। তখন আবার আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম মনে হয় নেপাল, ঠিক আছে, নেপাল বা কোথাও একটা ছিলাম, আমার ঠিক মনে নেই, বাট আমি ছিলাম না। তো ওই ট্রফিটা রিসিভ করছে হচ্ছে আমার আব্বু, ঠিক আছে। তো আব্বু রিসিভ করে বলে তোমার তো ট্রফি আসছে, সেই ভারী একটা জিনিস। বলি তাই নাকি? পরে গেলাম, যখন বাসায় আসলাম আইসা ট্রফিটা উঠাইলাম, ঠিক আছে। তো সাইজে কতটুকু? এতটুকু? এত বড় না, এটা
তাও 16 কেজি। এতটুকু, হ্যাঁ 16 কেজি কমপ্লিট আসলে মেটাল, তো এই কারণে আর কি। তো মানে ট্রফিটা তুমি হাতে নিয়ে মজা পাবা আর কি, মানে মনে হয় না এটা আসলেও একটা ট্রফি। টু বি ঠিক অনেস্ট, আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের স্পোর্টস এর যদি ট্রফি ওয়াইজ বলতে হয়, ফিজিক্যাল কিছু বলতে হয়, তাহলে এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এস্টায়ার হ্যাঁ। টুর্নামেন্ট থেকে এখনো আমরা ওইরকম কিছু পাইনি অনেস্টলি বলতে গেলে, যদি অ্যাচিভমেন্টের দিক থেকে, ক্রেস্টের দিক থেকে বলা লাগে। সো দ্যাটস আ হিউজ মোমেন্ট ফর আস। ওটা অফকোর্স, বাট আসলে জিনিসটা বলতে গেলে ওইটা তো অফকোর্স, বাট আমার মনে হয় অ্যাচিভমেন্টটা যখন আমি করছি, আমি তখনও বলি, আমি এখনও বলবো, সেটা হচ্ছে কি এটা আমার একার অ্যাচিভমেন্ট না কখনো। আমার কাছে মনে হয় এই অ্যাচিভমেন্টটা আমার টিমে যারা যারা ছিল সবাই এই জিনিসটা ডিজার্ভ করে। কারণ হয়তো বা তখন তো আমি বললাম, আমি যখন ওইখানে, তখন আমরা আমাদের বেস্টটুকু দিয়ে খেলছি, সবাই ট্রাই করছে সবার, তো হয়তো বা ওরা তখন যদি ওদের বেস্টটুকু না দিত, হয়তো আমি যদি আমার সেরাটুকুও দিতাম, তো হয়তো বা আমি থাকতে পারতাম না ওই জায়গাটায়। আজকে হয়তো বা ওই ট্রফির উপরে যে দান্তে নামটা লেখা, ওই নামটা কখনো থাকতো না। ডেফিনেটলি ইটস আ টিম তো গেম। হ্যাঁ, টিমের সবাই পারফর্ম না করলে কখনোই ওইটাই। হয় না। আচ্ছা, এবার আরেকটু তোমার টিম নিয়ে কথা বলি। তুমি যে বের হইলা, বের হওয়ার পর যে কন্ট্রোভার্সিটা ছিল, সেই কন্ট্রোভার্সির টাইমে তোমার প্যারেন্টস কি ওই ব্যাপারে কিছু জানতে পারছে? সত্য কথা বলতে মানে আমি একটু ওয়াইল্ড, ঠিক আছে। তো মানে আমার একটা মেন্টালিটি হচ্ছে গিয়ে, মানে আমাকে নিয়ে যদি কেউ দুইটা কথা বলে, আমি ওকে কখনো ছাড় দিব না, ঠিক আছে। কারণ আমার মনে হয় যে মানে আমাকে পোক করলে আমার ওরা পোক করতেই হবে, এটা হচ্ছে আমার মেন্টালিটি। আমি জানি না এটা ভালো না খারাপ, আই হ্যাভ নো ক্লু, বাট এটা মানে আমি করি, অ্যাটলিস্ট আমি করি। তো এখন মেন জিনিসটা হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সির কথাটা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে A1 আসলে কন্ট্রোভার্সির তো কোনো কথাই আসতো না, ঠিক আছে। এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করছেই কিন্তু ফ্যান্সরা। এখানে না সিনিস্টার ইনভলভ ছিল, না আমি ইনভলভ ছিলাম, কেউ ইনভলভ ছিল না। আমরা কিন্তু পিসফুলি মিউচুয়ালভাবেই বের হয়ে গেছি, তাই না? তো জিনিসটা হচ্ছে গা দুইটা টিমের কাছেই স্যাড। সেটা হচ্ছে গিয়ে আমার কাছে A1 থেকে বের হয়ে কখনো রিগ্রেট ফিল হয় না, বাট তুমি বের হইছো, তুমি এতদিন একটা জিনিস জায়গায় খেলছো, একটা টিম ডিসব্যান্ড হয়ে গেছে, অবভিয়াসলি উইল ফিল স্যাড, রাইট? সিনিস্টারের সাথে তো আমার সম্পর্ক খারাপ ছিল না, কিছুই ছিল না, আমরা তো নর্মালি কথা বলতাম। তো কি হইলো জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে মেইন ঝামেলাটা যারা লাগালো সেটা হচ্ছে ফ্যান্সরা। কমেন্ট সেকশনে আইসা উরুম ধুরুম গালি, মানে মানে কোনো জায়গায় নেই, ঠিক আছে, মানে কিছু করারই নেই। তো প্রথম 1-2 দিন আমরা কোনো কথাই বলি না, আমরা খালি বলতেছিলাম ভাই খেলা মিলে না, খেলা মিলে না, খেলা মিলে না। তো একটা সময় যে আর হইলো কি, আমি আর 6ix9ine দুজনের একজনও কন্ট্রোলই করতে পারিনি, ঠিক আছে। তো কারণ একটা জিনিস হচ্ছে কি ভাই, দিনের পর দিন তুমি একটা মানুষের সাথে ভালো বিহেভ করেই যাচ্ছ, বাট ও তোমার দামই দিতেছে না। ওই তোমার মানে তুমি কালপ্রিটি, মানে তুমি কিছু করো নাই কিন্তু তুমি করছো। তো এখন আমি যেহেতু কিছু করিনি, এটা তো আমি মাইনা নিব না, অফকোর্স। আজ পর্যন্ত আমি মাইনা নিব না ভাই, এই পডকাস্টটা বলে গেলাম, আমি এখনও মানি না। তো আমি তো ভাই ফ্রিতে কেন গালি খাবো, তাই না? তো ওইখান থেকে কন্ট্রোভার্সিটা শুরু। টাকা নিয়ে গালি খাও? ওইটা অফকোর্স ভাই, ওয়াই নট। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে কি যে সো ফ্যান্সরা যদি এত বেশি জিনিসটাকে বড় না করতো তাহলে না, আমার কথা হচ্ছে কি, দেখো আমার জিনিসটা হচ্ছে গিয়ে কি, বিটিআর কি আজ ভাঙে নাই? ভাঙছে। ওয়ার্ল্ডের তুমি বেস্ট টিমের কথা ভাবো, লুপস কি ভাঙে নাই ভাই? ভাঙছে। কত বড় বড় টিম, এক্সকিউএফ ভাঙে নাই, নোভা কয়বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাই? তাইলে আমরা কি এত বড় হয়ে গেলাম যে আমরা কখনো ব্রেক করবো না? ওয়ার্ল্ডের সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কাজে A1 স্পোর্টস যে সারা জীবন থাকবে একটা সেম রোস্টার নিয়ে, হাউ ক্যান ইউ এক্সপেক্ট দিস? সো আরেকটা ব্যাপার, বাংলাদেশের এখন পাবজি মোবাইলের যে ফ্যান 90%ই A1 স্পোর্টসের ফ্যান। আমি তো বলবো 99% A1 এর। আচ্ছা, এইটার পেছনে কারণ কি? অন্য কোনো টিম কেন এখনো পর্যন্ত এরকম কোনো একটা সলিড ফ্যান বেস ক্রিয়েট করতে পারলো না? মেন জিনিসটা হচ্ছে গিয়ে, প্রথমে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে A1 এর ম্যানেজমেন্ট আর শাকিল দুইজনই এটার পিছনে অনেক ট্রাই হার্ড করছে অ্যান্ড দে আর সাকসেসফুল। তো আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো টিম এটার জন্য এত ট্রাই করে নেই। তো এই জিনিসটার জন্য একটা সময় ট্রাই করছিল হয়তো টিআর ভাই বলতে পারো, আইনিএস। তো আইনিএসের জিনিসটাও কিন্তু কমপ্লিটলি আমাদের সেমই ছিল, বাট ডিফারেন্টও, সেম বাট ডিফারেন্ট একটা কথা আছে না, ওই রকম। তো A1 স্পোর্টস হুট করে এত উপরে উঠছে কারণ বাঙালি কখনো ভাবেও নাই যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে, আমরা এত একটা PMPL খেলার চান্সে আমরা PMDC চলে যাব, তাই না? এটা কিন্তু আসলে বলতে গেলে কেউ এক্সপেক্ট করে নাই। তো
ওইখান থেকে আসলে আমাদের জায়গাটা শুরু। আর আজ পর্যন্ত ওই পিকটা কেউ ভাঙতেও পারে নাই। নেক্সট কখন ভাঙবে ওই পিকটা এটাও কোনো নিশ্চয়তা নাই, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট রাইট নাও। আর আমি তো তোমাকে বললাম এখন মানুষের প্যাশনের অনেক অভাব, তুমি টাইম টু টাইম গেমে না দিলে একটু ডিফিকাল্ট। হুম, এখন আরেকটু তোমার ফ্যামিলির ওই জায়গাতে যাই, কারণ এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স অনেকের কাছেই আছে, আমাকে অনেকভাবে কোয়েশ্চেন করে যেহেতু আমরা কানেক্টেড। তুমি তো অনেক ওয়াইল্ড, তুমি নিজেই বললা তুমি অনেক ওয়াইল্ড, মাঝে মধ্যে স্ট্রিমে অনেক ওয়াইল্ড কথাবার্তাও হয়, অফ কোর্স আর্গুমেন্ট রিসেন্টলি হইছে। হ্যাঁ, সো এইগুলা নিয়ে কি তোমার ফ্যামিলি জানে? অফ কোর্স জানে। এখন আমার কথা হচ্ছে কি সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে, যেমন আমার আব্বু আম্মু জানে আমি গালিগালাজ করতেছি, স্ট্রিমেই করতেছি, ওপেনলি করতেছি, জোরে জোরেই করতেছি, আব্বু আম্মু তো শোনে। তো এখন আমার আব্বু আম্মু এখন আমার কি করতে পারে, আমার হয়তো বা বলতে পারে তুই এই জিনিসটা করিস না, এই জিনিসটা করো না, এটা ঠিক না। আমার আব্বু আমাকে আব্বু আম্মু দুজনেই আমার গত পরশু দিনও বলছে যে তুমি করো না এইসব, গালাগালি করো না, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে আমিও কিন্তু অনেক ট্রাই করি নিজে কি রাখার, কিন্তু একটা জিনিস হচ্ছে কিছু কিছু সময় আসলে আর হয় না, ঠিক আছে। তো মানে চাইলেও করা যায় না, তুমি একটা হিউম্যান বিং, ঠিক আছে। তো দিন শেষে একটা মানুষ কি মনে করে যে একটা প্রফেশনাল প্লেয়ার কখনো মানে ওরা রোবট, ওদের কোনো ইমোশনস না, ওদেরকে যা বলবো ওইটাই শুনতে হবে, ওদের যা বলবো ওইটাই। তো ভাই হইতে পারে অন্যান্য প্রফেশনাল প্লেয়াররা রোবট, বাট আমি একজন হিউম্যান বিং ভাই, আমার ইমোশনস আছে। এখন তোমার যদি মনে হয় যে তোমার রাইট আছে তুমি ওই জায়গাটায় পোক করবা, তাহলে আমার কাছে মনে হয় আমারও রাইট আছে আমি তোমারে পোক করি, ঠিক আছে। তো আমার জিনিসটা হচ্ছে এরকম। আর আমার আব্বু আম্মু আমাকে কখনোই এই ম্যাটারটাতে সাপোর্ট করে না যে আমি গালিগালাজ করি এইসব, কারণ আমার আব্বু আম্মু মানে সত্য কথা বলতে আমি কখনো শুনি নাই আমার আব্বুর মুখের থেকে একটা খারাপ কথা বা ইসের থেকে। আমি কি আপনি এইরকম হইলাম, আই হ্যাভ নো ক্লু, বাট এখন কিছু তো আর করার নাই। তো এখন আমার আব্বু আম্মু তো আর আমার এখন বলা যে যাহ তোরা বাসার টান বাইর করে দিব, এটাও তো আর সম্ভব না, তাই না? এতদিন হয়ে গেছে, এখন কি আর করা যেতে পারে। তো ফ্যামিলি অবভিয়াসলি সাপোর্ট করে না, বাট আমার মনে হয় না যে আমি আগে যত ওয়াইল্ড ছিলাম এখন আমি অত ওয়াইল্ড, বাট সামটাইমস আমার মনে হয় কিছু দরকার আছে, কিছু মানুষের শিক্ষার দরকার আছে। সো দান্তে, দেখো আমি তোমাকে যতটুক চিনছি আমার কাছে মনে হয়েছে তুমি অনেক এক্সপ্রেসিভ, আবার অনেক এক্সপ্রেসিভ নাও। তোমাকে একটা প্ল্যাটফর্ম দিলাম যে যদি কিছু বলা থেকে বলো, কিন্তু বললা না। বাট আমার কাছে মনে হয়েছে তুমি যেগুলো বলার দরকার এরকম অনেক কিছু বলো নাই দেখে তোমাকে অনেকে ভুল বোঝে, এবং যেগুলো বলা দরকার না তার ভিতরে অনেক কিছু বলে আমার দিছো। কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস হয়তো বা জানতো না আসলে যে A1 আসলে ব্রেক কেমন হয়েছে বা কি, আমার আজকে মনে হয় আমি বলে দিছি। তো আমার মনে হয় না মানে এর থেকে বেশি কারো জানার কিছু আছে। আর আমি একটা জিনিস বিলিভ করি সেটা হচ্ছে যার হেড দেওয়ার ওই সবসময় দিবে, ঠিক আছে। এটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, কারণ দিন শেষে এই জিনিসগুলো অনেক সাইকোলজিক্যাল একটা বিষয়, তুমি কারো মেন্টালিটি কখনো চেঞ্জ করতে পারবে না। ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ে ইউ অ্যাক্ট, বাট আমি তো আর এটা কখনো চেঞ্জ করতে পারবো না যে তুমি আমার সব ব্যাপারে কী ভাবো, এটা টোটালি তোমার উপরে। এবং আমার মনে হয় এটা যার পার্সপেক্টিভ, কেউ যদি এখন আমাকে হেট করে আমার মনে হয় না আমার পার্সোনালি কোনো লস হচ্ছে। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার। সো যাই হোক, অনেক হিটেড আপ একটা পডকাস্ট ছিল টু বি অনেস্ট, বাট আজকের মতো এখানে আমাদের মিশন কমপ্লিট। দেখা হবে নেক্সট লেভেলে, নেক্সট এপিসোডে। টিল দেন, কিপ গেমিং, কিপ উইনিং, জিজি।